এপিসোড। আজকের পর্ব নামকরণ করা হয়েছে অভিশপ্ত চর। গল্প পাঠে আমি বাদুর রায়হান। গল্পটি লিখেছেন শাহরিয়ার রায়হান সীমান্ত। তার কলমে লেখা অভিশপ্ত চর। গল্প পাঠে আমি বাদুর রায়হান। শব্দ সংযোজন সাহায্য করেছেন আরিফিন রায়হান অনন্ত এবং সার্বিক সহযোগিতায় ব্যানার ডিজাইন তাহমিনা রায়হান মিম। শুরু করছি অভিশপ্ত চর। জেলেরা মাছ ধরতে নদীর মাঝখানে চলে যায় অনেকটা সময়। বছরে 2 থেকে 3 মাস পরপর ইলিশ মাছ ধরার উপর একটা নিষেধাজ্ঞা থেকে যায় সরকারের কাছ থেকে। তারপর অপেক্ষায় থাকে কবে তারা মাছ ধরতে যাবে। তবে মাছ ধরার নদীতে যাওয়ার যতটা না ঝড় আর সাইক্লোনের ভয়, তার চেয়ে বেশি ভয় ছিল ওই জলদস্যু ডাকাতদের। কতবার ডাকাতের মুখে সেই টিমটাকে পড়তে হয়েছে, তারপরও কিন্তু তাদের মাছ ধরা কিংবা তাদের জীবিকা অর্জন থেমে ছিল না। মাছ ধরতে গিয়ে কতবার জলদস্যু তাদের অনেক কিছু খুইয়েছে, অনেক মুক্তিপণ দাবি করে টাকা নিয়ে তারা তাদেরকে ছেড়েছে। এমনও হয়েছে তাদেরকে মেরেও ফেলতে চেয়েছে টাকা না দিলে, বোট চুরি করেছে কিংবা তাদের মাছগুলো পর্যন্ত নিয়ে গেছে। এবার নিষেধাজ্ঞার পর একদল জেলে কাশেমের নেতৃত্বে মাছ ধরতে যাবে। 3 থেকে 4টা বোট তারা গভীর সমুদ্রে যাবে। মাছ ধরা নিষেধাজ্ঞার পর তারা খুব উৎফুল্ল, অনেক দিন বেকার ছিল। নদীর পাড়ে মানুষগুলো মাছ ধরার উপর কিন্তু তাদের জীবিকা নির্ভর করে। যখন সরকার তাদের মাছ ধরাগুলো নিষিদ্ধ করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওই 3 মাস চলার জন্য চাল ডাল যা লাগে সরকার সেটা দিয়ে থাকে। তারপর হাত কেস টাকা বলতে কথা, সেটা তো আর থাকে না। মাছ ধরতে গেলে তো সেই টাকাটা ঘরে আসে, তাদের বাচ্চা স্বামী বউ বাচ্চাদের সেই অর্থে অনেক কিছু কিনে দেওয়া যায়। শখ আহ্লাদ বলতে কিছু থাকে, সেটা তাদের হয় না। তাই নিষেধাজ্ঞার পর মাছ ধরতে আবার নদীতে যাবে কাশেম এবং তার দলবল। গভীর সমুদ্রে তারা মাছ ধরতে রওনা হয়ে যায় এবং গভীর সমুদ্রে এবারের পর্বে গিয়ে তারা বেশ ভালো মাছই পায়। তারা ধরে নিয়েছিল যেহেতু এখন আর সিডর সাইক্লোনের সময় নয় কিংবা জলদস্যু অনেকটা খানিকটা কমিয়ে দিয়েছে সরকার, সেই ধরনের কিছু আর হবেই না। তো ওখান থেকে বেশ খানিকটা দূরে সুবর্ণচর থেকে অনেক দূরে তারা মাছ ধরতে ছিল। কি আনন্দে রাতে তারা অনেক মাছ পেয়ে সেই নদীতেই তারা ঘুমোয়। সুবর্ণচরের কাছাকাছি গিয়ে নৌকোগুলোকে নোঙর করে তারপর তারা রাতে ঘুমোয়। কিন্তু কি দুর্ভাগ্য, সেই দিন রাতেই আক্রমণ করে একদল জলদস্যু। একে একে আটক করে ফেলে তাদের সকল নৌকো, মাছ নিয়ে নেয় এবং ওই নদীতে থাকা নৌকোর উপর থাকা সকল জেলেদের আটক করে সেই সুবর্ণচরে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো তাকে সেখানে আটকে দেয়। সেখানে আটকে দিয়ে তাদের কাছ থেকে সেই মুক্তিপণ দাবি করার জন্য বারবার টর্চার করতে থাকে। তো তারা বলে যে আমাদেরকে মেরে ফেললেও আমাদের ফ্যামিলি আপনাদেরকে টাকা দিতে পারবে না, কারণ আমরা মাছ বেচে বিক্রি করে আমরা ফ্যামিলি চালাই, আর আমাদেরকে 3 মাস মাছ ধরতে দেয়নি। আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি খেয়ে পড়ে, এখন আমরা মাছ ধরতে, আমাদের এগুলো নেবেন না। এ করে একদিকে ওই জলদস্যু তাদের ট্রলারগুলোকে আগে গ্রাস করে। সেই 3-4টা নৌকোতে প্রায় 7-8 জন ছিল। তাদের 2টো নৌকো ছিল মাছ রাখার জন্য, আর 3টে নৌকোতে প্রায় 8 জন, 9 জনের মতো 3 জন করে ছিল। সেই ট্রলারগুলো প্রথমে তারা গ্রাস করে এবং একটা ছোট্ট ঘরের মধ্যে সে 8 জন জেলেকে তারা আটকে রেখে দেয়। খানা পানি বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে হাত পা বেঁধে ঠিক এই অবস্থায় জলদস্যুগুলো রেখে ফেলে দেয় এবং তাদের উপর টর্চার করে টাকা আনার জন্য। কিন্তু কোনো মতে তাদের টাকা আনে না। একটা সময় সেই অবস্থাতেই তাদেরকে ও গড়ে ফেলে চলে যায়। সে অনেক দিন আস্তে আস্তে সেই জেলেগুলো অনাহারে কাতরে পিপাসায় সবগুলা জেলে তারা মারা যায় এবং
সেখানে তাদের মৃতদেহগুলো পচে আস্তে আস্তে সেখানে শিয়াল কুকুরে খেয়ে কঙ্কালগুলো রয়ে যায়। অভিশপ্ত সেই চর, 8টা জেলের কঙ্কাল সেখানে অদয় পড়ে থাকে। একদিন জলদস্যুরা সেই ব্যাপারটা দেখতে আসে, যে কি হলো, ছুটে গেল না চলে, এসে দেখলো যে কেউ আর ওখানে নেই। তখন জলদস্যুগুলো হঠাৎ করে ভাবলো কে ওদেরকে তাড়িয়েছে। এমনি করে চলে গেল অনেকটা বছর। একদিন তেমনি করে আরেকটা টিম ওই অভিশপ্ত চরে তাদের নৌকা নিয়ে যাবে এবং সেখানে থাকবে, মাছ ধরবে। এভাবে তারা সিদ্ধান্ত নেয় এবং সেই সীমান্তপুর মানে সেই অভিশপ্ত চরের মধ্যে তারা ভিড় জমায় এবং যায়। তখন সেখানে গিয়ে রাত্রি যাপন করে, সুবর্ণ চরে রাত্রি যাপন করে। পরের দিন তারা মাছ ধরতে যাবে। সেই রাত্রেই ঘটল অলৌকিক সেই ঘটনা। তাদের ঘর ছিল না, চরের মধ্যেই তারা কোনো রকম তাঁবুটা নিয়ে তারা ঘুমাবে, পরের দিন চলে যাবে। তো রাতে ঘুমাতেই ওই যে সেই মাঝি কাশেম জেলে যার নেতৃত্বে গিয়েছিল, সেই কাশেম হঠাৎ করে তাদেরকে যেন ডাকছে, এই তোরা ওঠ, সেই জলদস্যু আবারও তোদের গ্রাস করবে, তোদেরকেও মেরে ফেলবে আমাদের মতো। আজ আমরা কঙ্কাল হয়ে এই সুবর্ণচরে ঘুরে বেড়াচ্ছি। এই চর আজ অভিশপ্ত হয়ে গেছে, যারা চরে আসবে কেউ বেঁচে থাকবে না। তোরা তাড়াতাড়ি এখান থেকে চলে যা, তোরাও মরবি। একথা বলতেই ওই জেলেদের টিমটা সজাগ হয়ে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ করে বিশাল সুবর্ণচরের মধ্যে একটা বিশাল জ্বর আসে। মনে হচ্ছে যে সেই জ্বরে সব তাঁবু সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা দৌড়ে কোনো রকম ওই সুবর্ণের চরের খুঁটিতে ধরে তারা জীবন রক্ষা পায়। একটা সময় জ্বর থেমে যায়। জ্বর থেমে গেলে তারা দেখলো যে তাদের ঘাটে যেই নৌকাগুলো বাঁধা রেখেছিল তার একটা নৌকাও নেই। সেই জ্বরে কোথায় যেন হারিয়ে গেল। সেই সুবর্ণচরে কিন্তু কেউ বেড়াতে যায় না, মাছ ধরতে যায়। সেই সুবর্ণচরে তারা আটকে গেল, কোথাও যেতে পারছে না। তাদের সাথে রাখা সবল খাবার পানীয় সব আস্তে আস্তে শেষ হতে লাগলো। তারা ঘুমাচ্ছে, অনাহারে অকাতরে রাত্রি ঘুমাচ্ছে। আবারও সেই কাশেম জেলে এসে আবার বলছে, বলেছিলাম না এই সুবর্ণ চর থেকে তোরা চলে যা, এই সুবর্ণ যে আসবে চরে আসবে কেউ আর বেঁচে থাকবে না, তোরাও আর বেঁচে থাকবি না। তোরা কেন এখানে মরতে এসেছিস? আমাদেরকে তো ওই জলদস্যুরা মেরে ফেলেছে, কিন্তু আমরা তো তোদেরকে মেরে ফেলবো। আমরা আজ না খেতে খেতে কঙ্কাল হয়ে গিয়েছি, তোরাও কঙ্কাল হয়ে চরে একদিন মরবি। এ করতে করতে হঠাৎ করে কাশেম জেলেটা উদা হয়ে যায়। যাই হোক, যে করেই হোক তাদেরকে উদ্ধারের জন্য একটা টিম আসে। তারা তাদের আত্মীয় স্বজন সেখানে জানায় এবং যে তারা মাছ ধরতে গিয়েছিল কিন্তু ফিরে আসছে না। একটা টিম সমুদ্র নদীতে ঘুরতে খুঁজতে একটা সময় সেই সুবর্ণ দ্বীপে পৌঁছে গিয়ে দেখলো যে সেই পড়ে যাওয়া টিমটা ক্ষুধা অনাহারে হাড্ডিসার কঙ্কালের মতো কোনো রকম বেঁচে আছে। এর মধ্যে একজন ক্ষুধার্ত অবস্থায় মরিয়েও গেছে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করার পর ওই টিমটা বিস্তারিত জানায় যে সুবর্ণচরে মাছ ধরার জন্য বিশেষ করে রাতের বেলা আর কেউ যাওয়া ঠিক নয়, কারণ সেটা একটা অভিশপ্ত চর। যে চরে যায় সে চর থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না। আমাদের আগে যে কাশেমের টিম জেলে তারা গিয়েছিল, তারা সেখানে থেকে আর ফিরে আসেনি। ওখানে গিয়ে কোথায় জানি উদা হয়ে যায়, কিন্তু সেই ঘটনাটা তো আর তাদের জানা ছিল না যে জলদস্যু আটকে রাখা সেই 8টা মানুষকে জীবন্ত অবস্থায় না খেয়ে কঙ্কাল হওয়া বানিয়ে তারপর মেরেছিল। আজও সেই অভিশপ্ত চর, যে চরে আজও কেউ গেলে বেঁচে থাকে না, কেউ বেঁচে থাকবেও না। সেই সমস্ত গল্পটা তারা খুলে বলে। একটা সময় ওই জলদস্যুর কমানোর জন্য কোস্টগার্ডের একটা ব্যবস্থা করে সরকার এবং
সেই সুবর্ণদ্বীপে এখন কোস্টগার্ড ক্যাম্প করেছে, সেখানে থাকে। আজকে নদী বড় শান্ত, সরকার নদীকে অনেক শান্ত করেছে এবং কোনো জলদস্যু আর এখন ওই সমস্ত জেলেদের আটকায় না। জলদস্যুরা নিজেরা আত্মসমর্পণ করে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেই সুবর্ণচরের গল্পটা, সেই মানুষগুলোর গল্পটা আজও প্রত্যেকটা জেলের মুখে মুখে থেকে গেছে। কাশেমের সাথে এক দল জেলে যারা সুবর্ণ ওই চরে অভিশপ্ত ওই চরের থেকে আজও ফিরে আসেনি। তাদের সেই আত্মা, তাদের সেই চিৎকার আজও সুবর্ণ দ্বীপটা, সুবর্ণ চরটার মধ্যে হাহাকার কান্না শুনতে পাওয়া যায়। বাঁচার কি আকুতি, খাওয়ার কি আকুতি, সব কিছু আজও সেই সুবর্ণ চরে রাতের বেলায় জেলেরা মাছ ধরতে গেলেও শুনতে পায়। তাই তারা এখন আর সুবর্ণ দ্বীপে তারা যাত্রা বিরত করে না। সুবর্ণ দ্বীপের কথা আজও সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জেলেরা যদিও এখনও মাছ ধরতে যায়, তারা যেন আজও সেই সুবর্ণ দ্বীপে সেই মানুষগুলোর হইচই শুনতে পায় এবং তাদের কান্না শুনতে পায়, বাঁচাও বাঁচাও, খেতে দাও খেতে দাও। সেই সুবর্ণ দ্বীপের অভিশপ্ত সেই চর আজও মানুষকে ভয় দেয় এবং প্রত্যেককে অভিশপ্ত হিসাবে তাড়া করে বেড়ায়। তাই আজও যারা জেলেরা মাছ ধরতে যায় এবং মাছ ধরে, সবচেয়ে বেশি ভয় পায় সেই অভিশপ্ত চরে। সেই চর থেকে অনেক দূরে তারা অবস্থান করে মাছ ধরে আবার ঘাটে ফিরে আসে, তবুও সেই সুবর্ণ চরে, অভিশপ্ত চরে কেউ আর যায় না। কারণ সেখানে যে সেই জেলেগুলোর আত্মা আজও বিরাজ করে, আজও তাদের সেই আত্মাগুলো কান্না করে, আজও তাদের কঠিন সেই হাহাকার শোনা যায়, না খেয়ে মরে যাওয়ার সেই আর্তনাদ। সো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি কেমন লাগলো, যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে, যাতে নতুন কোনো গল্প তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।